আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৯তম বিসিএস এর জন্য প্লাস নিবন্ধন প্রাইমারির জন্য একটা দুর্দান্ত বাংলা ক্লাস করব। এই ক্লাসটি মূলত আমাদের ৪৯তম বিসিএস এর পেইড ব্যাচের বাংলা প্রথম ফ্রি ক্লাস। আমরা পেইড ব্যাচের ৪টা ফ্রি ক্লাস দেয়া হবে, মারুফ স্যার ঘোষণা দিয়েছিলেন। তারই প্রথম ক্লাসটি ইংরেজি গতকাল হয়েছিল। আজকের দ্বিতীয় বাংলা ফ্রি ক্লাসে আমি জিএম জাহাঙ্গীর আলম আপনাদের সাথে আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন এমন একটা টপিকস যে বাংলা ব্যাকরণের যে 4টা টপিকস স্টুডেন্টদের কাছে কঠিন মনে হয়, তার মধ্যে সমাস, সন্ধি এবং ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন নিয়ে আজকে যে ক্লাসটি হবে, এই এক ক্লাসেই ধ্বনি পরিবর্তন নিয়ে আপনার সকল জিজ্ঞাসা নিষ্পত্তি হবে, এবং যে কোনো পরীক্ষা, সেটা হোক প্রাইমারি, বিসিএস, শিক্ষক নিবন্ধন, সকল পরীক্ষার জন্য এই একটি ক্লাসই এনাফ হয়ে যাবে যদি আপনি মনোযোগ সহকারে এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এবং এটা একটা নেভার মিসিং টপিকস। এমন কোনো পরীক্ষা নেই, এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখান থেকে এই প্রশ্নটি এখান থেকে প্রশ্ন আসে না। এক বা একাধিক প্রশ্ন কিন্তু এখানে আসে, এবং বাংলা সাহিত্যের এবং ব্যাকরণের যে 30টি টপিক সিলেক্টেড আছে, তার মধ্যে ধ্বনি পরিবর্তন একটি অন্যতম। তো ধ্বনি পরিবর্তন নিয়ে আরেকটা কথা হলো যে ধ্বনি পরিবর্তন যদি আপনি মুখস্থ করতে যান, তাহলে আপনি পরীক্ষায় মানে ভুল করার চান্স অনেক বেশি বেড়ে যাবে। কারণ আমরা দেখব যে ধ্বনি পরিবর্তনের মধ্যে সামান্য একটু পরিবর্তনের কারণেই সেটা কিন্তু ভিন্ন নিয়মের হয়ে থাকে। তো আমি তার আগে রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দেন, আপনার টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের টাইমলাইনে পরবর্তীতে খুঁজে পাবেন, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনার পরিচিত জনকে একটু মেনশন করুন যে এই ক্লাসটি আপনারা তাকে যাকে দেখাতে চান। তো আমি নিজেও একটু চেক করে দেখি আমার কথাগুলো ক্লিয়ারলি দেখা এবং শোনা যায় কিনা। মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো এই ক্লাসের মধ্য দিয়ে কিন্তু আমরা উপভোগ করব ধ্বনি পরিবর্তনের এভরিথিং। তো আসুন আমরা শুরুতেই যেটা নিয়ে আলোচনা করব, একটা প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিলাম, বড় থেকে বড্ড কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? আচ্ছা, আমি তার আগে একটা বলে নিই, গতদিনও কিন্তু আমি এই ধ্বনি পরিবর্তন নিয়ে একটা ক্লাস করেছিলাম। তো সেখানে পূর্ণাঙ্গ রূপ পাইনি, ধ্বনি পরিবর্তনের আরো অনেক বিষয় ছিল যেগুলো আলোচিত হয়নি। তো আজকের সেই খামতি, সেই ঘাটতি পূর্ণ হয়ে যাবে। আর বৈরী আবহাওয়া চলছে, যদি বিদ্যুৎ বিভ্রাট না হয়, তাহলে ইনশাল্লাহ এই একটা ভিডিও থেকে ধ্বনি পরিবর্তন একদম আপনাদের ক্লিয়ার হবে। আমরা যেহেতু পেইড ব্যাচের ফ্রি ক্লাসটি আপনাদেরকে ফ্রি করে দিয়েছি, সো কৃতজ্ঞতা স্বরূপ মারুফ স্যারের এই পেজটি শেয়ার করে দিবেন সবাইকে, যাতে অন্যরাও দেখতে পায়। তো এই যে প্রশ্নটি বলা হয়েছে যে বড় থেকে বড্ড কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত, এটা 43তম বিসিএস এ এসেছিল। দ্রুত অ্যান্সার দিয়ে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ধ্বনি পরিবর্তনের সালাম দিয়েছেন দিনের সূর্য জয়পুরহাট থেকে, থ্যাংক ইউ। কে কোথা থেকে দেখছেন এটাও একটু কমেন্টসে জানান, তাহলে আমাদের ভালো লাগবে। মুক্তা সালাম দিয়েছেন। সালমা বলেছেন ক্লিয়ার এভরিথিং। গোলাম মোর্শেদ ক্লিয়ার। শিরিন শিলা একের বি। তারপরে গোলাম মোর্শেদ বি বলেছেন, চাঁদের কোনা বি বলেছেন, ইভান তাসনিম বি বলেছেন। আচ্ছা, বোর্ডের কোশ্চেন দেখা যাচ্ছে না, বোর্ডের কোশ্চেন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি বোর্ডের কোশ্চেন দেখা যাচ্ছে না, থ্যাংক ইউ ভেরি মাচ। বোর্ডের কোশ্চেন দেখা যাচ্ছে না, এখন আশা করি দেখতে পাচ্ছেন। বড় থেকে বড্ড কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? আচ্ছা, আমি তার আগে যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটা বিষয় আমি একটু বলে নিই, আমরা যখন কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য আহ, বলার চেষ্টা করি, তখন কিন্তু আমরা সেই শব্দটাকে একটু দ্বিত করে ফেলি। কিভাবে দ্বিত করি? আমি যদি বলি ছোট সোনামণিরা এদিকে এসো, ছোট ছোট সোনামণিরা এদিকে এসো, এই কথাটা যতটা না গুরুত্ব পাই, আমি যখন বলি ছোট্ট ছোট্ট সোনামণিরা দ্রুত এখান থেকে চলে এসো, অথবা আমি যখন বলি যে কাল সকালে সকালে সকাল সকাল চলে আসিস, তো এইটা না বলে আমি যদি বলি সকাল সকাল চলে আসিস, বা বলি যে পাকা পাকা আম নিয়ে এসো, সেইটার চেয়ে বেশি জোর দেওয়া হয় যখন আমি বলবো পাক্কা পাক্কা আম নিয়ে এসো। তাহলে যখন আমরা একটা স্বাভাবিক শব্দকে তার বর্ণের দ্বিত করে ফেলি, সেটা হচ্ছে অধিক জোর দেওয়ার জন্য। তাহলে এইখানে দেখেন বড় থেকে বড্ড, এই বড় থেকে বড্ড এটা হচ্ছে
আমাদের ধ্বনি আহ, দ্বিতীয় ব্যঞ্জনের উদাহরণ। এটা কিন্তু দ্বিতীয় ব্যঞ্জনের উদাহরণ, এটা দ্বিতীয় ব্যঞ্জনের উদাহরণ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই বড়, এই যে বড়, এইটা তো দুইটা ল করা হয়নি, দুইটা, আচ্ছা দুইটা ল দিয়ে কি উচ্চারণ করা যায়? তাহলে মনে রাখবেন লর একটা কমপ্লিমেন্ট পরিপূরক আর একটা ওয়ার্ড হচ্ছে ড, তাহলে বড় থেকে বড্ড, এটা কিন্তু দ্বিতীয় ব্যঞ্জনের উদাহরণ, দ্বিতীয় ব্যঞ্জনের উদাহরণ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? এটা 44তম বিসিএসে এসেছে। সো আপনারা নিশ্চিত মানে বিষয়টা বুঝতেই পারছেন যে এটা বিসিএস এর জন্য কত গুরুত্বপূর্ণ। দেখেন বিসিএস এর প্রশ্নে আগেরটাও আসছে, এখান থেকেও আসছে। সো 49 বিসিএস থেকে এখান থেকে নিশ্চিত প্রশ্ন পাবেন এ বিষয়ে নো ডাউট। যারা পরবর্তীতে লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তাহলে পরবর্তীতে মারুফ স্যারের পেজে অনেক লাইভ ক্লাস না হয় পোস্ট করা হয়, আপনার এই ভিডিওটি কিন্তু খুঁজে পাবেন না। সো শেয়ার দিন, তাহলে আপনার টাইম লাইনে থেকে যাবে, পরবর্তীতে হারিয়ে যাওয়ার নো চান্স থাকবে। তো এখানে বলছে ধ্বনি বিপর্যয়ের ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি ধ্বনি বিপর্যয়ের দৃষ্টান্ত? কোনটি ধ্বনি বিপর্যয়ের দৃষ্টান্ত? এখানে বলা বলা হয়েছে যে রতন, কবাট, পিশাচ, তারপরে মুলুক কোনটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? দ্রুত অ্যান্সার দিবেন আপনারা। যারা আপনারা অনেকে উত্তর দিয়েছেন, সানজিদা ইসলাম সি, তারপরে শিপ্রা খাতুন সি, একজন বলেছেন পিশাচ, আরেকজন বলেছেন গ সেমেন। আহ, অনেকেই, আমি আসলে এতগুলো নাম পড়াই আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, ধ্বনি বিপর্যয়, গতদিন এই ক্লাসটা আমি খুব মজা করে বলেছিলাম। বিপর্যয় ইংলিশ হচ্ছে ডিজাস্টার, আর ডিজাস্টার হলে একটা ঘূর্ণিঝড়, একটা ডিজাস্টার। এই ঘূর্ণিঝড় ডিজাস্টারে আপনার বাড়ির টিন খুলে উড়ে পাশের বাড়ি রহিমের বাড়ি চলে যেতে পারে, রহিমের বাড়ির টিন খুলে আপনার বাড়ি চলে আসতে পারে। অর্থাৎ বিপর্যয়ের ফলে স্থানান্তরিত হয়, আপনার বাড়ির জিনিস অন্য বাড়িতে, অন্যের বাড়ির জিনিস আপনার বাড়িতে স্থানান্তরিত হয়, তাই না? অনুরূপ ভাবে ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে জাস্ট বর্ণ পরিবর্তন হয়ে যাবে। বর্ণ, আমি যদি বলি রিক্সা, দেখেন রিক্সা, এখন এই রিক্সা থেকে আমি কেউ যদি বলে রিস্কা, 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 জাস্ট কি হলো, এই দন্তুসার শেষে ছিল, দন্তুসার শেষে ছিল সেটা আগে এসেছে, ক মাঝখানে ছিল সেটা পরে চলে গেছে। জাস্ট ধ্বনি পরিবর্তন, অর্থাৎ ডিজাস্টার, ঘূর্ণিঝড়ে যেমন আপনার বাড়ির টিন অন্যের বাড়ি, অন্যের বাড়ির টিন আপনার বাড়ি চলে আসে, এই যে বিপর্যয়, বর্ণ বিপর্যয় মানে কিন্তু বর্ণের কোনো পরিবর্তন হবে না, জাস্ট রিপ্লেস হবে, স্থানান্তর হবে। তাহলে সেটা ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুযায়ী সেটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হবে। তো এরকম এই যে পিশাচ, এইটাই কিন্তু ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। কারণ পিশাচ, এই যে পিশাচ, এই যে পিশাচ, পিশাচ, এটা, এটাকে আমরা এভাবেও বলতে পারি পিশাচ, পি তালবস্যাটাকে আগে দিয়ে এইভাবে বলতে পারি। তাহলে এটা কিন্তু ধ্বনি পরিবর্তনের উদাহরণ। আর ধ্বনি পরিবর্তন মনে রাখবেন, এটা কিন্তু অর্থের পরিবর্তন না। আমি যখন প্রথম ঢাকা শহরে গিয়েছি তখন আমাদের খুলনা ডিভিশনের মানুষ বেশিরভাগই বলে রিক্সা, কিন্তু ওখানে অধিকাংশ মানুষইকে বলছে রিস্কা, এই রিস্কা যাবে, এই রিস্কা যাবে, অর্থাৎ ওরা কটাকে আগে বলছে। কিন্তু খুলনা ডিভিশনের মানুষ, মোস্ট অফ দা মানুষ দেখবেন রিক্সা, সরি ওরা খুলনা ডিভিশনের মানুষ রিক্সা বলে, আর ঢাকার মানুষ রিস্কা বলে। এই যে এতে করে কিন্তু রিক্সার অর্থ পরিবর্তন হয়নি। তাহলে ধ্বনি পরিবর্তনের নিয়মে কিন্তু অর্থের পরিবর্তন হয় না, বাট উচ্চারণের পরিবর্তন হয়। তাহলে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হবে পিশাচ। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন থ্যাংক ইউ ভেরি মাচ জানাচ্ছি। আমরা ৩ নম্বর প্রশ্নে যাব, অপিনিহিতের উদাহরণ কোনটি? এটা কিন্তু ৪১তম বিসিএস এ আসা প্রশ্ন। সো ৪৯তম বিসিএস এ যারা ছিলেন তাদের জন্য এই অধ্যায় নেভার মিসিং একটা টপিক, আমি আগেই বলেছিলাম। তার দৃষ্টান্ত কিন্তু দেখেন, পরপর কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম, সবই কিন্তু বিসিএস এর প্রশ্ন। মাশাল্লাহ, আমাদের 100 প্লাস কিন্তু লাইভে সংযুক্ত আছেন। আমি জি এম জাহাঙ্গীর আলম, আমার পরিচয়টা একটু দিয়ে নিই যারা শেষে এসেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং নন ক্যাডার হিসাবে এখন মাধ্যমিকে আছি। সো অসংখ্য ভাইবা দেওয়ার এক্সপিরিয়েন্সের জায়গা আছে, সেই জায়গা থেকে আমি যেভাবে চাকরিতে টিকেছি, চাকরি করছি, গভর্নমেন্ট এমপ্লয়ি, সো আমি আপনাদেরকে সেই একই পথে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুন, বাংলা ভীতি ইনশাল্লাহ দূর হয়ে যাবে মারুফ স্যারের পেজের মধ্য দিয়ে। এবং কৃতজ্ঞতা স্বরূপ এই ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিবেন, তাহলে অনেক মানুষ উপকৃত হবে। আর আপনার উপকৃত বিনিময়ে আপনি আল্লাহ থেকে একটা
সাদকা পাবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ অ্যান্সার দিয়েছেন। শামিনা বলেছেন এ, গোলাম মোর্শেদ এ, যাদের সবার কমেন্টস পড়তে পারছি না কারণ মুহূর্তেই চলে যাচ্ছে। তো এখানে বলছে অপিনিহিতের উদাহরণ কোনটি? অপিনিহিতের উদাহরণ কোনটি? আহ, অপিনিহিতের উদাহরণ কোনটি? আমি আগে একটু ব্যাখ্যা করে নিই। অপিনিহিতের উদাহরণ হচ্ছে পরের ইকার, পরের ইকার এবং উকার, পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয়, পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয় তাকে বলা হয় অপিনিহিতি। যেমন আমি যদি বলি সাধু, দেখেন এই সাধু, সাধু যখন আমি উচ্চারণ করছি, উটা কোথায় উচ্চারণ করছি? শেষে না? সাধু দন্তু সহায়িকা ধর্ষু উ, উটা কোথায় উচ্চারণ করছি? শেষে। এই উটা যদি আগেই উচ্চারিত হয় তাহলে সেটা অপিনিহিত হবে। যেমন সাধু থেকে হয়ে যাচ্ছে কি সাউদ, কি হয়ে গেল? সাউদ। দেখেন সাধু থেকে সাউদ, এই যে উটা আগে শেষে উচ্চারণ হচ্ছিল, এখন সেটা কিন্তু এক স্টেপ আগে উচ্চারণ হচ্ছে। তাহলে সাধু থেকে সাউদ, এটা অপিনিহিতি। অপিনিহিতির ডেফিনেশন কি, সংজ্ঞা কি? সংজ্ঞাটা হচ্ছে পরের ইকার বা উকার আগেই উচ্চারিত হলে তাকে বলা হবে অপিনিহিতি। একইভাবে আজি থেকে আইজ, আজি থেকে কি হবে? আজি থেকে, আজি থেকে আইজ, আজি থেকে আইজ, এখন এটাও কিন্তু অপিনিহিতের উদাহরণ। এখন অনেকের প্রশ্ন হতে পারে এইখানে ইকার তো মাঝখানে ছিল, এখানেও তো মাঝখানে আছে, কোথায় আগে উচ্চারিত হলো? এই তো এইখানে কিন্তু এইটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখেন আজির ভাঙলে কিন্তু হবে এই রকম আ, এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখেন আ, তারপরে কিন্তু বর্গীয় যা, তারপরে ই, অর্থাৎ আজি, ইটা কোথায়? শেষে। আজি আপনি বুকেও উচ্চারণ করেন, আজি ই, ই কোথায় উচ্চারণ হচ্ছে? প্রথমে, এখানে প্রথমে উচ্চারণ হচ্ছে, মানে শেষে উচ্চারিত হচ্ছে। আর আইজের ই কোথায় উচ্চারণ হচ্ছে? এটা আগেই উচ্চারিত হচ্ছে, এখানে শেষে আর এখানে এক ধাপ আগে উচ্চারিত, আজি থেকে আইজ। তাই আমি আগেই বলেছিলাম ধ্বনি পরিবর্তন মানে কিন্তু উচ্চারণ, উচ্চারণ এটা কিন্তু লেখা দেখলে হবে না, এটা বানান দেখলে হবে না। ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণ খেয়াল করতে হবে। আজি, ইটা শেষে উচ্চারণ হচ্ছে এবং সেটা আইজ যখন হচ্ছে, যখন এক স্টেপ আগেই উচ্চারিত হচ্ছে, সুতরাং আজি থেকে আইজ এটা কিন্তু অভিনীতির উদাহরণ। সুতরাং সঠিক উত্তর হবে অভিনীতির আজি থেকে আইজ। আচ্ছা, এখানে আরো কিছু প্যাচ আছে যেটা আমি আরো একটু পরে বলবো। আজি থেকে আইজ, আচ্ছা আজ থেকে আজি তাহলে কি হবে? তারপরে আইজ থেকে আজ কি হবে? এটা কিন্তু অনেক ধরনের পরিবর্তন আছে যেগুলো আমি প্রথমেই বলেছিলাম ধ্বনি পরিবর্তন যে মুখস্থ করবে সে কিন্তু পরীক্ষায় ভুল করার চান্স কিন্তু অনেক বেশি। আমি এটা আরো কিছু প্রশ্ন আলোচনা করব, দেন আমি এই বিষয়টা আরো ক্লিয়ার করব। আয়েশা বিনতে হামিদ বলেছেন পরে রিকার উকার আগে উচ্চারিত হলে তাকে অভিনীতি বলে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর করে আপনি লিখে দেওয়ার জন্য। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে বলা আছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? এটা বিসিএস এ আসা প্রশ্ন, 35তম বিসিএস এ আসা প্রশ্ন। এই বিসিএসটা আমি দিয়েছিলাম এখানে। তো এই নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। আমরা দেখব যে প্রায় ধ্বনি পরিবর্তনের মধ্যে 17 ধরনের পরিবর্তন আমরা দেখব। সেখানে দেখব যে স্বরাগম, 3 ধরনের স্বরাগম দেখব, অন্তঃস্বরাগম, মধ্যস্বরাগম, তারপরে হচ্ছে আদি স্বরাগম। এরপরে হচ্ছে স্বরসঙ্গতি 3 ধরনের, প্রগত, পরগত, মধ্যগত স্বরসঙ্গতি। এরপরে হচ্ছে সমীভবন, বিষমীভবন, এরপরে অন্তর্হুতি, এরপরে দেখব স্বরালোপ, ব্যঞ্জন বিকৃতি, এরকম অনেক ধরনের ধ্বনি পরিবর্তন আমরা দেখব। তাহলে এখানে বলছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? এখানে দেখেন প্রাতিপদিক, অভিশ্রুতি, অপিনিহিতি, ধ্বনি বিপর্যয়, এর মধ্যে কোনটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? 100+ লাইভে আমাদের সাথে যুক্ত আছেন মারুফ স্যারের পেজ থেকে আমি জি এম জাহাঙ্গীর আলম আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ধ্বনি পরিবর্তন নিয়ে আপনার আর কখনোই কোনো সমস্যা থাকবে না। তো আসুন, এই যে এখানে কোনটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ নাই? অভিশ্রুতি, এটা কিন্তু ধ্বনি পরিবর্তনের মধ্যে আছে। অপিনিহিতি একটু আগেই শিখলাম। ধ্বনি বিপর্যয় আমরা রিক্সা থেকে রিস্কা, এটা দেখলাম। সো এই দুইটা তো আছে, আর অভিশ্রুতি একটু পরে আমরা উদাহরণ হিসেবে দিয়ে খেলবো। আর প্রাতিপদিক, প্রাতিপদিক এটা কিন্তু ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। তাহলে প্রাতিপদিক কি জিনিস? বিভক্তির নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। বিভক্তির নাম শব্দ, তার মানে তার মধ্যে কোনো বিভক্তি থাকবে না, তার মধ্যে কোনো বিভক্তি থাকবে না, তাকে বলবে প্রাতিপদিক। যেমন আপনি একটা শব্দ বলেন গোলাপ, গোলাপ কিন্তু একটা মূল শব্দ, এর মধ্যে কোনো বিভক্তি নেই। কিন্তু আপনি যদি বলেন গোলাপের রং, গোলাপের রং, তাহলে দেখেন এখানে এর একটা বিভক্তি আছে। সো বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। আশা করি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আসিন তলোয়ার, তরোয়াল থেকে তরোয়াল শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায়?
এটা কিন্তু ব্যাংকে এসেছে, নিবন্ধনে এসেছে, আরো অন্যান্য পরীক্ষায় এসেছে। এই যে তরোয়াল শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায়? এটা কি ধ্বনি বিপর্যয়, নাকি বর্ণ বিপর্যয়, নাকি বর্ণলোপ, নাকি সবকটি? দ্রুত অ্যান্সার দেবেন। এই প্রশ্নটি কিন্তু এসেছিল, নিবন্ধনে এসেছিল, সমন্বিত ব্যাংক 7 ব্যাংকের প্রশ্ন। সুতরাং এই যে আমি শুধু বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন না, এটা আপনার বাংলাদেশের যে কোনো পরীক্ষা দেবেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই প্রশ্ন আপনি পাবেন। সুতরাং এটা নেভার মিসিং একটা টপিকস। এইটার উত্তর সঠিক কি হবে? সঠিক উত্তর এটা কি হবে? সঠিক উত্তর কি হবে? সবাই একটু দিয়ে দেন। চাঁদের কণা বলেছেন ধ্বনি বিপর্যয়। তারপরে হচ্ছে মিহি বলেছেন পাশের ক, সালমা জাহান বলেছেন এ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। এখানে কিন্তু ধ্বনি বিপর্যয় ঘটেছে। এখানে কি ঘটেছে? ধ্বনি বিপর্যয় ঘটেছে। এটা সঠিক উত্তর হবে কি? ধ্বনি বিপর্যয়। সো এটা সঠিক অ্যান্সার হবে ধ্বনি বিপর্যয়। এটা হচ্ছে তলোয়ার। এটা ছিল মূলত কি? আহ, তলোয়ার। তলোয়ার। দেখেন এই যে র এবং ল, এই যে একটু আগে বলেছিলাম যে বর্ণের কি হবে? স্থানান্তর হবে। যে রহিমের বাড়ির টিন আপনার বাড়ি, আপনার বাড়ির টিন আপনার মানে আমার বাড়িতে আসবে কিভাবে? ডিজাস্টার, বিপর্যয়ের মাধ্যমে। তাই এই যে এই ল এবং রর স্থান বিনিময় হয়েছিল, বর্ণের কিন্তু পরিবর্তন হলে সেটা কিন্তু হবে না, সেটা হবে ব্যঞ্জন বিকৃতি। কিন্তু আহ, যদি স্থান বিনিময় হয় তাহলে সেটা হবে ধ্বনি বিপর্যয়। আর যদি বর্ণের পরিবর্তন হয়ে যায়, যেমন ধোপা, ধোবা, ধোবা থেকে বললাম ধোবা থেকে বললাম ধোপা, 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 এই দেখেন বটা হয়ে গেল কি প। এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি হয়ে যাবে, ব্যঞ্জন বিকৃতি হবে। কবাট থেকে বললাম কপাট, কবাট থেকে বললাম কপাট, এটা কিন্তু ব্যঞ্জন বিকৃতি। আর এখানে কিন্তু বিকৃতি হয়নি, জাস্ট বর্ণের পরিবর্তন হলে মানে স্থানান্তর হলে সেটা কি হবে? সেটা হবে ধ্বনি ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী প্রশ্নে যাব, যে স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? স্বরসঙ্গতি, দেখেন এটা কিন্তু ব্যাংকের অনেক জায়গায় এসেছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জায়গায় এসেছে, তারপরে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, অনেক 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 জায়গায় কিন্তু এসেছে। এখানে বলেছে স্বরসঙ্গতের উদাহরণ কোনটি? হইবে থেকে হবে, দেশি থেকে দিশি, রাত্রি থেকে রাইত, রাত্রি থেকে রাইত কোনোটি নয়। দ্রুত অ্যান্সার দিবেন। 6 নম্বর প্রশ্নের উত্তর, 6 নম্বর প্রশ্নের উত্তর দ্রুত দেবেন, দ্রুত অ্যান্সার দিবেন। মাশাল্লাহ 100+ লাইভে যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি, আচ্ছা স্বরসঙ্গতি মানে কি? আমরা স্বরের সাথে সঙ্গতি রেখে যে পরিবর্তনগুলো করি তাকে বলা হয় স্বরসঙ্গতি। স্বরের সাথে সঙ্গতি রেখে আমরা যে পরিবর্তনগুলো করি সেইগুলোকে বলা হয় স্বরসঙ্গতি। তো স্বরসঙ্গতি আবার 3 ধরনের: প্রগত, পরাগত এবং মধ্যগত। প্রগত, পরাগত এবং মধ্যগত। যেমন স্বরসঙ্গতি, আমি যদি মধ্যগত স্বরসঙ্গতি যদি মাঝখানে পরিবর্তন হয় তাহলে মধ্যগত, পুরোগত মানে প্রথমে হলে পুরোগত। দেখেন আমি পুরোগত যদি বলি, দেখেন এখানে মূল থেকে মূল, আমি বললাম মূল, মূল থেকে কি বললাম? মূল থেকে, সরি, মূলা থেকে মূল, মূলা থেকে বললাম মূল, মূলা থেকে মূল, তুলা থেকে তুলো, আমি তুলা থেকে বললাম তুলা থেকে তুলো, তুলা থেকে তুলো, তুলা থেকে তুলো। আবার বললাম বিলাতি থেকে, বিলাতি থেকে বললাম বিলিতি, বিলাতি থেকে বললাম বিলিতি। এইটা হচ্ছে পুরোগত স্বরসঙ্গতি, এটা পুরোগত, এটা হচ্ছে পুরোগত স্বরসঙ্গতি। মানে জোর যার মূল্যস্থান, যার প্রভাব বেশি সে অন্যকে পরিবর্তন করবে, ফেলবে। যেমন এই যে এখানে তরুসু, এখানে তরুসু ঠিক আছে, কিন্তু এখানে লাটা লো হয়ে গেছে। তার মানে প্রথমটার কারণে শেষটার পরিবর্তন, তার মানে পুরোগত স্বরসঙ্গতি। পুরোগত কিভাবে মনে রাখবেন? পুরোতে প্রথম, প্রথে প্রথম, প্রথমটার কারণে যদি পরেরটা পরিবর্তন হয় তার নাম পুরোগত স্বরসঙ্গীতি, পুরোগত স্বরসঙ্গীতি। আর দেখেন বিলাতি থেকে বিলিতি, দেখেন এই প্রথম এবং শেষটার কারণে মাঝখানেরটা পরিবর্তন হয়ে গেছে, মাঝখানে পরিবর্তন হয়ে গেছে বিলিতি। এটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গীতি। এটা কি? মধ্যগত স্বরসঙ্গীতি, মধ্যগত স্বরসঙ্গীতি। মাঝখানেরটা পরিবর্তন হয়ে গেলে মধ্যগত স্বরসঙ্গীতি। এখন দেখেন দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি। দেখেন এটা শেষটা তালবু সরিষি, তালবু সরিষি ঠিক আছে, অর্থাৎ শেষেরটার কারণে প্রথমটার পরিবর্তন, শেষেরটার কারণে প্রথমটার পরিবর্তন, এটা কিন্তু
অন্তর্গত স্বরসঙ্গতি বা পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি মানে পরাগত, পরেরটার কারণে প্রথমটার পরিবর্তন হয়েছে, তাই পরাগত স্বরসঙ্গতি। এটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি। তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারলেন যে এখানে কিন্তু স্বরসঙ্গতির উদাহরণ কোনটি, এই দেশি থেকে দিশি। আরো স্পেসিফিক যদি জানতে চাইতো যে দেশি থেকে দিশি কোন ধরনের স্বরসঙ্গতি, এটা কিন্তু পরাগত স্বরসঙ্গতি। মানে এখানে তালবুস স্বরেশি, এখানে তালবুস স্বরেশি ঠিক আছে, মানে শেষেরটা ঠিক আছে, শেষেরটার প্রভাবে প্রথমটার পরিবর্তন হয়েছে, তাই এটা পরাগত স্বরসঙ্গতি মানে। আর যদি প্রথমটার কারণে হতো তা তুলা থেকে তুলো, তাহলে পুরোগত স্বরসঙ্গতি, আর মাঝখানেরটা পরিবর্তন হলে মধ্যগত স্বরসঙ্গতি। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিলাতি থেকে বিলেতি কিসের উদাহরণ? একটু আগে এটা নিয়ে আলোচনা করে ফেললাম, সেটাই প্রশ্নে চলে এসেছে। সো ঝটপট উত্তর দিয়ে ফেলুন। আগের আলোচনা যারা ভালোভাবে শিখেছিলেন এই ঝটপট অ্যান্সার দিন। বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে বিলাতি। দেখেন এখানে বিলাতি, প্রথম এবং শেষ, প্রথম এবং শেষ, প্রথম এবং শেষ এই দুইটা ঠিক আছে, এবং প্রথম এবং শেষের চাপে মাঝখানেরটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা কি ধরনের পরিবর্তন? এটা মধ্য স্বরাগম, অপিনিহিতি, পুরোগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি। একটু আগে কিন্তু আমি খুবই স্পষ্টভাবে বলেছি স্বরসঙ্গতি মানে স্বরের সাথে সঙ্গতি, মানে একটার সাথে মিল রেখে আরেকটা সঙ্গতি করে যখন আমি ধ্বনি পরিবর্তন করব তাকে বলবে স্বরসঙ্গতি। আর স্বরসঙ্গতি তিন ধরনের। এক নম্বর হচ্ছে পুরোগত স্বরসঙ্গতি, যেমন তুলা থেকে তুলো, আর মাঝখানেরটা পরিবর্তন হলে যেমন বিলাতি থেকে বিলিতি, সেটা মধ্যগত স্বরসঙ্গীতি। আর শেষটা হচ্ছে পরাগত স্বরসঙ্গীতি, অর্থাৎ শেষেরটার কারণে প্রথমটার পরিবর্তন হলে সেটা হচ্ছে পরাগত স্বরসঙ্গীতি, যেমন দেশি থেকে দিশি, যেমন দেশি থেকে দিশি। তাহলে দেখেন বিলাতি মাঝখানেরটা পরিবর্তন হয়েছে। সো সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন আশা করি। আমি সবগুলো কমেন্টস পড়তে পারছি না, তাহলে এটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গীতির উদাহরণ। এটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গীতির উদাহরণ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। এরপরে আসে বৌদি ফাল্গুন মাসের সকালবেলা অযথায় বড়দার সঙ্গে, এটা হবে, এটা হবে তক্ক, এটা একটু মিসিং হয়েছে, এটা হবে তক্ক, ত কয় কয় তক্ক করতে লাগলো। বৌদি ফাগুন মাসের সকালবেলা অযথায় বড়দার সঙ্গে তক্ক করতে লাগলো, এই বাক্যটিতে ধ্বনি পরিবর্তনের উদাহরণ আছে কয়টি? পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। দ্রুত অ্যান্সার দিবেন। পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। দ্রুত অ্যান্সার দিবেন। এটা কি ধরনের মানে কয়টা ধ্বনি পরিবর্তন হয়েছে একটু গুনে ফেলুন। সাতের কি অ্যান্সার হবে? সাতের চাঁদের কণা দিয়েছেন ছয়টি। থ্যাংক ইউ ভেরি মাচ। চাঁদের কণা খুবই ফাস্ট, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ চাঁদের কণা। দেখেন আমরা দেখি যে এই যে পরিবর্তনগুলো কি কি হয়েছে দেখেন। এই যে বউ দিদি ছিল হয়েছে বৌদি, ফাল্গুন ছিল হয়েছে ফাল্গুন, তাহলে দুই। দেখেন সকালবেলা, আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম না যে সকাল সকাল, ছোট্ট ছোট্ট, বড্ড বড্ড, প্রথম যে উদাহরণ দিয়েছিলাম এটা ব্যঞ্জন দ্বিতীয় উদাহরণ। এই যে সকাল, এটা কিন্তু ধ্বনি পরিবর্তনের তিন নম্বর পরিবর্তন এখানে হয়েছে। এরপরে দেখেন তর্ক থেকে হয়েছে তক্ক, এটা র লোপ পেয়েছে, র লোপ। আর এই যে করতে থেকে হয়েছে করতে। তার মানে এখানে কয়টা ধ্বনি পরিবর্তন হলো? আরেকটা হয়েছে এখানে বড় দাদা ছিল, বড় দাদা ছিল, এটা হয়েছে বড় দা, বড়দা, বড়দা। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টি পরিবর্তন হয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে ছয়টি। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে এসেছে, এবং আগামীতে এই ধরনের প্রশ্ন কিন্তু আরো অনেক জায়গায় আসবে। মাশাআল্লাহ, 100-র উপরে লাইভে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করছেন, এবং আমি এটা গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসের পরে ধ্বনি পরিবর্তন নিয়ে আপনার কোনো ডাউট থাকবে না। যদি আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি, এবং আগে পরে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করে দিচ্ছি, এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে যে যে জায়গায় প্যাচগুলো লাগে সেই প্যাচগুলো নিয়ে, অর্থাৎ যে কনফিউশন প্রশ্ন সেইগুলো নিয়ে আলোচনা করব। সো সাথেই থাকুন, আশা করি অনেক বেশি বেনিফিটেড হবেন। যারা ভাবছেন যে এগুলো তো আমরা এমনিই পারি, হ্যাঁ আপনি পারেন, এটা আরেকবার রিমাইন্ড হয়ে যাচ্ছে, রিমেম্বার হয়ে যাচ্ছে, স্মরণ হয়ে যাচ্ছে। আর এবং এই ভিডিওর শেষে কিছু জিনিস থাকবে যেগুলো আপনি কনফিউশন হতেন, সেটা আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। মধ্য স্বরাগম। আচ্ছা, স্বরাগম মানে কি? স্বরের আগমন। এখন স্বরের আগমন কয় ভাবে হতে পারে? একটা শব্দের মধ্যে, ধ্বনির মধ্যে স্বরের আগমন তিন ভাবে হতে পারে।
আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। যদি প্রথমে হয় আদি, আর যদি মাঝখানে আগমন ঘটে তাহলে মধ্য স্বরাগম, আর যদি শেষে আগমন ঘটে তাহলে অন্ত স্বরাগম। তো এখানে বলেছে মধ্য স্বরাগমের অপর নাম কি? আচ্ছা, এটা মধ্য স্বরাগমের অপর নাম কি? মধ্য স্বরাগমের অপর নাম কি? মধ্য স্বরাগমের দুইটা নাম আছে। মধ্য স্বরাগমের দুইটা নাম আছে। তো কোনটা এটা নাম বলেন দ্রুত। মধ্য স্বরাগমের অপর নাম কি? এটা কিন্তু এসেছে বিভিন্ন ব্যাংকে এসেছে। মধ্য স্বরাগমের অপর নাম কি? মধ্য স্বরাগমের অপর নাম কি? যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের আরো একটি নাম আছে বিপ্রকর্ষ ছাড়াও, এটা হচ্ছে স্বরভক্তি। স্বর স্বরভক্তি স্বরভক্তি এটাও কিন্তু পরীক্ষায় আসবে। সো সিরিয়াস থাকুন। মধ্য স্বরাগম মানে মাঝখানে যদি স্বরের আগমন ঘটে তাহলে তাকে বলা হয় মধ্য স্বরাগম। যেমন গ্রাম থেকে গ্রাম, গ্রাম, গ্রাম থেকে হয়ে গেল গেরাম, গেরাম, গেরাম। দেখেন এখন আপনাদের মনে হতে পারে এখানে মধ্যে আগমন ঘটলো কোথায়? এইটাকে আপনি যখন বিশ্লেষণ করবেন তখন আগে লিখবেন গ, তারপরে লিখবেন এ। তার মানে এই র ফলার জন্য তারপরে কি হলো র। তাহলে দেখেন এই যে গ্রামের জন্য এখানে মাঝখানে একটা এ আসলো না, তার মানে এই আগমনটা কোথায় ঘটেছে? আমি আরো পূর্ণাঙ্গ করিনি এটা, এরা তারপরে আছে আ আছে, তারপরে আছে ম আছে, তাই না? তাহলে এই যে এর আগমনটা ঘটেছে মাঝখানে, তাহলে মধ্য স্বরগমের উদাহরণ গ্রাম থেকে গ্রাম, প্রীতি থেকে প্রীতি, এগুলো হচ্ছে ক্লিপ থেকে ক্লিপ। যদি এটা ভেঙে লিখেন তাহলে এটা কিন্তু মধ্য স্বরগমের উদাহরণ। আর মধ্য স্বরগমের আরো দুইটা নাম আছে, সেটা হচ্ছে বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ স্বরভক্তি, বিপ্রকর্ষ স্বরভক্তি, বিপ্রকর্ষ স্বরভক্তি। এইভাবে কিন্তু আপনারা এই সুন্দরভাবে এইগুলো আহ, বুঝে পড়লে, বুঝে পড়লে, আমি আগেই বলেছি যারা ধ্বনি পরিবর্তন মুখস্থ করবে তারা পরীক্ষায় নিঘাত ধরা খাবে। সো আসুন আমরা আহ আরেকটা প্রশ্ন যাই। কোনটি স্বরভক্তির উদাহরণ? স্বরভক্তি। আচ্ছা, যেটাই মধ্য স্বরাগম সেটাই স্বরভক্তি, সেটাই বিপ্রকর্ষ। সো এইটাই কিন্তু পরীক্ষায় অনেকে বিপদে পড়বে। এটাই এটাই কিন্তু অনেকেই বুঝতে পারবে না। এটাই কিন্তু অনেকেই বুঝতে পারবে না। যে কি বুঝতে পারবে না সেটা হলো, একটু আগে আমি বললাম মধ্য স্বরাগমের অপর নাম কি? মধ্য স্বরাগম, এটাই কিন্তু মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম দিলে অনেকে বুঝতে পারবে, কারণ স্বরাগম মানে স্বরের আগমন, এটা দিলে বুঝতে পারবে। তো যারা প্রশ্নকর্তা তারা কিন্তু চালাক, তারা কিন্তু মধ্য স্বরাগম না দিয়ে বিপ্রকর্ষও দিতে পারতো। বিপ্র বিপ্রকর্ষ মধ্য স্বরাগম বা স্বরভক্তি একই জিনিস। তাহলে নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ? এটা বিলিতি নাকি পিরিতি নাকি বসতি নাকি জানালা? দ্রুত অ্যান্সার দেবেন। পিরিতি, তারপরে হচ্ছে বিলিতি, তারপরে বসতি, তারপরে জানালা। কোনটা সঠিক অ্যান্সার? দ্রুত অ্যান্সার দিন। 10-এর ক দিয়েছেন খায়রুন নাহার, তারপরে রেজনা সরকার, মনীষা, তারপরে মনীষা আক্তার বিলিতি, তারপরে ফুটান্ত গোলাপ বি দিয়েছেন, সানজিদা ইসলাম 10-এর এ দিয়েছেন। অনেকেই অনেক রকম দিয়েছেন, তবে অলমোস্ট সবাই একই ধরনের অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে সংযুক্ত আছেন তাদেরকে বলি যে মধ্য স্বরাগম, দেখেন মধ্য স্বরাগম একটু আগেই কিন্তু আমি লিখলাম যে পিরিতি। এই যে পিরিতিকে যদি আমি এইভাবে লিখি, পিরিতি পরিশি ররিশি তরিশি পিরিতি, তাই না? তাহলে এখানে কিন্তু মধ্য স্বরাগম ঘটেছে, আর মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে স্বরভক্তি। তো এটা কিভাবে আগমন ঘটেছে আমি একটু দেখাই। দেখেন এখানে এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে প আসবে, তারপরে আহ আহ, রস মানে রস্মিকার থেকে রস্যই আসে, আর তারপরে র আসবে, তারপরে রস্যই আসবে, তারপরে ত আসবে, তারপরে ই আসবে। তাহলে দেখেন এই যে পর পরে একটা ই ধ্বনির আগমন ঘটেছে না, মাঝখানে আগমনটা ঘটেছে না? এখানে কিন্তু ই ধ্বনি ছিল না। হ্যাঁ। আচ্ছা এটা আচ্ছা, এইখানে আসলে ই ধ্বনিটা ছিল, এইখানে দেখেন একটা ই ধ্বনির আগমন ঘটেছে, প্রীতি, প্রীতির ই ধ্বনির আগমন ঘটেছে। এটা তো মধ্য স্বরাগম বা স্বরভক্তির উদাহরণ। সো এটা প্রীতি হবে। সঠিক অ্যান্সার কোনটা হবে? আহ প্রীতি, স্বরভক্তির উদাহরণ প্রীতি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। 11 নম্বর প্রশ্নের উত্তর দেন। স্নান থেকে স্নান কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? স্নান থেকে সিনান কোন ধরনের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া? এটা কি বিপ্রকর্ষ, সমীভবন, কি ধ্বনিলোপ, স্বরসঙ্গতি? সিনান থেকে সিনান, দ্রুত অ্যান্সার দিবেন। সিনান থেকে সিনান, আহ, সিনান থেকে সিনান কোন ধরনের পরিবর্তন? দ্রুত অ্যান্সার দেবেন, দ্রুত। কিসের পরিবর্তন? আহ,
সিনান থেকে সিনান কি ধরনের পরিবর্তন, এটা দ্রুত অ্যান্সার দেবেন। হুম। আচ্ছা, সিনান থেকে সিনান, সিনান থেকে সিনান, সিনান থেকে সিনান। দেখেন এই যে সিনান থেকে সিনান আবারও কিন্তু প্যাসে পড়ে গেছেন, তাই না? এইটা এইটা আমরা দেখলাম বিপ্রকর্ষের অপর নাম কি? একটু আগে দেখলাম না বিপ্রকর্ষের অপর নাম কি? বিপ্রকর্ষ মানে কি কিন্তু সরালোপ, সরালোপ। এটা কি? সরি, সরাগম। বিপ্রকর্ষের অপর নাম কি? সরাগম, সরাগম, সরাগম বা স্বরভক্তি, বা স্বরভক্তি, স্বরভক্তি। তাহলে এখানে দেখেন স্নান থেকে স্নান এইটাকে ভাঙা হয়েছে। একটু আগে আমরা দেখলাম না পিরিতি থেকে পিরিতি, তারপরে গ্রাম থেকে গ্রাম। অনুরূপভাবে স্নান থেকে স্নান হয়েছে, তার মানে এটা স্বরের একটা আগমন ঘটেছে। এখানে এই যে দন্তুস্ব এবং দন্তান্ন আলাদাভাবে লেখার কারণে এই দন্তান্নর সাথে একটা অধ্বনির আগমন ঘটেছে। এটা হচ্ছে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। মধ্য স্বরগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ। সুতরাং সঠিক অ্যান্সার হবে এ। সুতরাং সঠিক অ্যান্সার হবে স্নান থেকে স্নান কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা বিপ্রকর্ষ। আর বিপ্রকর্ষের আরেক নাম হচ্ছে স্বরাগম, স্বরাগমের আরেক নাম হচ্ছে স্বরভক্তি। সো এই যে সিনোনিমাস ওয়ার্ড গুলো, এগুলো মনে না রাখলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সিনোনিমাস ওয়ার্ড যদি মনে না রাখেন বিপদে পড়বেন। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্ন, কবাট থেকে কপাট, ধোপা থেকে ধোপা কিসের উদাহরণ? এটা কি ধ্বনি বিপর্যয়, অভিশ্রুতি, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন বিকৃতি? দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত অ্যান্সার দিবেন। কবাট থেকে কপাট, ধোপা থেকে ধোপা। দ্রুত অ্যান্সার দিবেন, 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে আপনাদের যে প্যাচটা লাগে, কনফিউশন ক্লিয়ার করি, কনফিউশন ক্লিয়ার করি। সেটা হচ্ছে যেমন রিক্সা থেকে রিক্সা, এই যে রিক্সা থেকে রিস্কা, বা রিস্কা থেকে রিক্সা, যাই বলুন না কেন, এইটা কি ধরনের পরিবর্তন? আর এই যে কবাট থেকে, কবাট থেকে কপাট, কবাট থেকে কপাট, কপাট, এটা কি ধরনের পরিবর্তন? এইটার একটু ক্লিয়ার করেন। কবাট থেকে কপাট আর রিক্সা থেকে রিক্সা। দেখেন এখানে কিন্তু জাস্ট বর্ণের রিপ্লেস হয়েছে। বর্ণ ক দন্তুস্বার জায়গায় দন্তুস্বা কয়ের জায়গায়। সুতরাং এইটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এটা কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। আর হচ্ছে এখানে বটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, পুরাটাই কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। বটা হয়ে গেছে প, তো কবাট থেকে কপাট। হ্যাঁ, তো যখন বর্ণ চেঞ্জ হয়ে যাবে, যখন বর্ণ চেঞ্জ হয়ে যাবে তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আর চেঞ্জ মানে কি? চেঞ্জ ইংলিশ, চেঞ্জ হচ্ছে বিকৃতি, ইংলিশ হচ্ছে চেঞ্জ। চেঞ্জ, যখন বর্ণ চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তখন বিকৃতি ঘটবে, তখন ব্যঞ্জন বিকৃতি। সুতরাং এই যে কবাট থেকে কপাট, বা ধোপা থেকে ধোপা, বা দাইমা থেকে ধাইমা, দাইমা থেকে ধাইমা, এগুলো কিসের উদাহরণ? এগুলো কিন্তু ব্যঞ্জন বিকৃতির উদাহরণ, এগুলো কিন্তু ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। তাহলে এটা কিন্তু বর্ণ চেঞ্জ হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আর রিক্সা থেকে রিক্সা আপনারা একই রকম মনে করতে পারেন, কিন্তু না। এই যে রহিমের বাড়ির টিন আপনার বাড়ি, আর আপনার বাড়ির টিন আমার বাড়ি চলে এসেছে, এটা ডিজাস্টার, ঘূর্ণিঝড়ের কারণে হয়েছে, বিপর্যয়ের কারণে হয়েছে। তাইলে কিন্তু এটা রিক্সা থেকে রিক্সা, এটা ধ্বনি বিপর্যয়। পিশাচ থেকে পিশাচ, এটা কিন্তু ধ্বনি বিপর্যয়। সো এইটা এই জায়গায় এই ব্যঞ্জন বিকৃতি আর ব্যঞ্জন বিকৃতি এবং ধ্বনি বিপর্যয়, এটা কিন্তু আপনারা গোলমাল পাকিয়ে ফেলেন। আশা করি এই এরপরে আর চেঞ্জ, মানে এই ভুলটা আর হবে না। এরপরে আসেন ফাল্গুন থেকে ফাগুন। ফাল্গুন থেকে ফাগুন কিসের উদাহরণ? এখানে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, অন্তর্হতি, অভিশ্রুতি। এখন দেখেন এই জায়গায় একটা প্যাচ আপনাদের লাগে, সেইটা আমি এখন ক্লিয়ার করব। তার আগে আপনাদের কাছ থেকে উত্তরটা জানতে চাচ্ছি। বড় ঝড়ে টিন, টিন নিয়ে চলে গেছে অন্যের বাড়িতে। থ্যাংক ইউ নিরুপমা নীলকান্না, থ্যাংক ইউ ভেরি মাচ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এবার বলেন ফাল্গুন থেকে ফাগুন কিসের উদাহরণ? এখানে আপনাদের একটা ভুল হয়, সেই ভুল যাতে আর না হয় আজকে সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দেব। আহ ফাল্গুন থেকে ফাগুন। আর তার আগে আমি একটু ব্যঞ্জন চ্যুতি জিনিসটা কি জিনিস একটু বলি। ব্যঞ্জন চ্যুতি কি জিনিসটা একটু বলি। ব্যঞ্জন চ্যুতি, এই ব্যঞ্জন চ্যুতি হচ্ছে
একটু আগে আমরা দেখলাম না বড় দাদা, এই যে বড় বড় দাদা, আসলে আমরা বড় দাদা না বলে বলি বড় দা, বড় দা। এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি মানে কি লোপ, হারিয়ে গেছে, এটা কিন্তু ব্যঞ্জন চ্যুতি। আর অন্তর্হতি, অন্তর্হতি মানে কিন্তু যদি কোনো শব্দের মধ্য থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ হয়, ব্যঞ্জন ধ্বনি লোপ হয়, ব্যঞ্জন ধ্বনি লোপ হয়, মধ্য থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ হয়, এটা শেষ থেকে মধ্য হতে, তাহলে সেটা অন্তর্হতি হবে। যেমন আহ, ফাল্গুন থেকে ফাগুন, যেমন ফাল্গুন থেকে ফাল্গুন থেকে ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন, ফাগুন। দেখেন এই যে মধ্যখান থেকে লোপটা হবে। যেমন ফলাহার থেকে, আরেকটা উদাহরণ যদি দিই, ফলাহার, ফলাহার থেকে হয়ে গেল ফলার, ফলার। এগুলো এগুলো কিন্তু শেষ থেকে হচ্ছে না, এই যে লোপটা কোথা থেকে হচ্ছে, শেষের থেকে। এই যে হ মাঝখান থেকে, এই যে গ লোপ হচ্ছে কোথা থেকে, তাহলে একটা ব্যঞ্জন ধ্বনি লোপ হবে মাঝখান থেকে। আর ব্যঞ্জন চ্যুতির ক্ষেত্রে কি ঘটবে? আচ্ছা আমি আচ্ছা একটুখানি ভুল বলেছি, এটা হচ্ছে ভুল আচ্ছা ঠিকই আছে। আচ্ছা অন্তর্হতি মানে কি? অন্তর্হতি মানে কি? অন্তর মানে মধ্যখান, তাহলে মধ্যখান থেকেই কিন্তু লোপ হয়েছে। ফলাহার থেকে ফলার, ফাল্গুন থেকে ফাল্গুন, অন্তর থেকে লোপ হয়েছে, তাই এর নাম অন্তর্হতি। দেখেন এটা অন্তর, অন্তর মানে কি? মধ্যখান। তারপরে হচ্ছে ফলাহার থেকে ফলার। সো আপনারা ব্যঞ্জনচ্যুতি এবং অন্তর্হতি আশা করি ক্লিয়ার হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। নেক্সট আমরা পরবর্তী আলোচনায় যাই। উম, এরপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? এটা 18তম নিবন্ধন, তারপরে সরকারি মাধ্যমিকে আসছিল এবং এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। তাহলে এখানে বলেন দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দেখেন সমবর্ণ পরিবর্তন হয়ে গেলে যাবে কখনো, আবার ভিন্ন বর্ণ একই বর্ণ করা হবে, এইখানে একটা আপনাদের প্যাচ লাগে। সেই প্যাচটা হচ্ছে এই দুইটা, সেই দুইটা হচ্ছে এই দুইটা। এখন এই প্যাচটা ক্লিয়ার করা হবে, এরপর থেকে আর কোনোদিন এটা ভুল হবে না আশা করি। সমীভবন এবং বিষমীভবন, সমীভবন এবং বিষমীভবন এই জিনিসটা আর কখনো ভুল ইনশাল্লাহ এরপর থেকে হবে না। তার আগে আপনাদের অ্যান্সারগুলো একটু দেখে নিই। আচ্ছা 14 ডি দিয়েছেন, বিষমী বিবাহ দিয়েছেন চাঁদের কণা, তারপরে শারমিন জাহান 14 ঘ ঘ ঘ, আসিয়া খাতুন দিয়েছেন 14 ডি, তারপরে নীলিমা দিয়েছেন ডি। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা যেটা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন তাহলে ডি 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 যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। দেখেন বলছে দুটি সমবর্ণ, দুটি সমবর্ণ। দেখেন আমি যদি বলি শরীর, দেখেন শরীর, শরীর দুইটা সমবর্ণ না, এখানে একটা র এখানে একটা র, এইটার পরিবর্তন হয়ে কি হচ্ছে শরীর, এটা কি হয়ে যাচ্ছে শরীর। আচ্ছা আমরা খুলনা ডিভিশনের মানুষ, মারুফ স্যার সহ সবাই এক বাক্যে স্বীকার করবেন যে আমরা কিন্তু শরীর বলি না, আমরা বলি শরীর ভালো আছে, এটা বলি শরীর। অর্থাৎ আমরা উচ্চারণে বলি শরীর, কিন্তু বইয়ে লেখার সময় কি লিখি শরীর। অর্থাৎ আপনি লেখাটাকে দেখবেন না, ধ্বনি মানে উচ্চারণ, উচ্চারণটা দেখবেন। শরীর কি শরীর ভালো আছে, অর্থাৎ দুইটা সমবর্ণ ছিল, দুইটা র ছিল, দুইটা রকে, এইটা দুইটা র সমান ছিল, সমানকে অসমান বানানো হলো, মানে বিষমীভবন। বিষমী মানে কি? আমরা বিষমবাহু ত্রিভুজ পড়েছি না, যে ত্রিভুজের একটি বাহু সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ এখানে দুইটা সমান ছিল, তার থেকে অসমান করা হয়েছে, তাই এর নাম বিষমীভবন। আশা করি বুঝতে পেরেছেন। আর এইটার বিপরীত ঘটনা যখন ঘটবে, এইটার বিষমীভবনের বিপরীত ঘটনা যখন ঘটবে, সেটা হবে সমীভবন। যেমন সমীভবনের উদাহরণ আমি যদি দিই, দেখুন আমি যদি বললাম পদ্মা, প দয় ম ফলা আকার, তাই না? পদ্মা, এখানে একটা দ ভিন্ন বর্ণ এবং ম আরেকটা ভিন্ন বর্ণ, তাহলে দুইটা ভিন্ন বর্ণ অল্প বিস্তার সমতা লাভ করালে সেটা হয়ে যাবে পদ্মা, প দয় দয় আকার পদ্মা, প দয় দয় আকার পদ্মা। তাহলে দেখেন দুইটা ভিন্ন বর্ণকে একই বর্ণ বানানো হচ্ছে সমীভবন, আর একই বর্ণকে ভিন্ন বর্ণ বানানোর নাম হচ্ছে বিষমীভবন। কার কার এই পেজটা ছিল এবং আজকে কেটে গেল? হ্যাঁ, শামীম বলেছেন লাল থেকে নাল, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন
এই যে বিষমী ভবনের আরেকটি উদাহরণ দিয়েছে লাল থেকে নাল। থ্যাংক ইউ ভেরি মাচ এই উদাহরণটি দেওয়ার জন্য শারমিন জাহানকে থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন দুইটা একই বর্ণ থেকে ভিন্ন বর্ণ বানানো সেটা বিষমী ভবন, আর দুইটা ভিন্ন বর্ণকে একই বর্ণ বানানো সেটা হচ্ছে সমীভবন। সমীভবন মানে কি? সমান বানানো। সমীভবন মানে সমান বানানো, আর বিষমী ভবন মানে কি? অসমান বানানো। বিষমী মানে কি? অসমান বানানো। দেখেন দুইটা একই বর্ণ ছিল, ভিন্ন বর্ণ বানানো হয়েছে। আর সমীভবন মানে ভিন্ন বর্ণ ছিল, একই বর্ণ বানানো হয়েছে। এই প্যাচটা যাদের কাটবে না তারা কিন্তু পরীক্ষায় ভুল করার চান্স আছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। তাহলে এই বর্ণের সঠিক উত্তর হচ্ছে বিষমী ভবন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রকৃত বাংলা ব্যঞ্জন ধ্বনি, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? এটা কি সমীভবন, অপিনিহিত, বিষমীভবন, অসমীকরণ? অসমীকরণ। দ্রুত অ্যান্সার দেবেন, এটা কোন নিয়মে হয়ে থাকে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, এবং এটা কিন্তু 15তম নিবন্ধনে এসেছে। এই প্রশ্নটা কিন্তু সবার জন্য নতুন ছিল, অনেক টাফ মনে হয়েছে। দ্রুত অ্যান্সার দেবেন এটা। হুম হুম দ্রুত অ্যান্সার দিবেন, এটা কোনটা সঠিক অ্যান্সার হবে? চাঁদের কণা দিয়েছেন ক, থ্যাংক ইউ ভেরি মাচ চাঁদের কণা। আচ্ছা, আমরা সন্ধি সাধারণত কয় নিয়মে দেখে থাকি? সন্ধি সাধারণত এখানে বলছে প্রকৃত, এখানে বলেছে দেখেন প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন, আমরা স্বরবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে সন্ধি দেখি না? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যুক্ত হয়ে সন্ধি দেখি, যেমন কাঁচকলা, কাঁচ কলা, কাঁচকলা, তাই না? তারপরে স্বরের সাথে ব্যঞ্জনে মিলিত হয়ে কি হয়? স্বরের সাথে ব্যঞ্জন, স্বরের সাথে ব্যঞ্জন মিলিত হয়ে কিন্তু হয়, যেমন বিদ্যালয়, সরি এটা না, যেমন আমি বললাম তিনেক, 3+1 তিনেক, তিনেক। আচ্ছা, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনে মিলে হয় কি হয়? ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন মিলে সন্ধি হয়, তাই না? ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন মিলে হয়, ব্যঞ্জন সাথে ব্যঞ্জন মিলে হয় সন্ধি হয়। যেমন এখানে আমি যদি বলি বজ্জাত, বদ প্লাস জাত, বজ্জাত, বজ্জাত। তাহলে দেখেন এখানে ব্যঞ্জন, এখানে দ, আর এখানে বর্গীয় যা, এই দুটা মিলে কি হচ্ছে? বজ্জাত। কি হচ্ছে? বজ্জাত। দুইটাই বর্গীয় জ হয়ে গেল না? বজ্জাত। তাহলে দেখেন এইটা দুইটা ব্যঞ্জন মিলে যে সন্ধিটা হয় সেটাই কিন্তু প্রকৃত ব্যঞ্জন সন্ধি। দুইটা ব্যঞ্জন মিলে যেটা হবে সেটাই হবে ব্যঞ্জন সন্ধি। যদি স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, স্বরের সাথে স্বর এরকম হয় তাহলে সেটা প্রকৃত ব্যঞ্জন হবে না। সেটা প্রকৃত ব্যঞ্জন হতে গেলে কি হবে? কি দুইটা ব্যঞ্জন হতে হবে। দুইটা ব্যঞ্জনে কি হয়েছে? যেখানে এই বদ এবং জাত, বজ্জাত, বদ প্লাস জাত, বজ্জাত, বদ প্লাস জাত, বজ্জাত। তাহলে এই যে দুইটা ব্যঞ্জন পরিবর্তন হয় এরকম কোন নিয়মের মধ্যে? অপিনিহিতির মধ্যে, যা ইকার উকার আছে, তার মানে স্বরের ব্যাপার স্যাপার আছে। বিষমী ভবনও হবে না, এটাও হবে না, এটা হবে সমীভবনের। সমীভবনের নিয়মটা অনেকটা ফলো করেছে। দেখেন এখানে বদ, এখানে দটা কি ছিল? ভিন্ন বর্ণ, আর এখানে বর্গীয় টা কি ছিল? আর একটা বর্ণ। তাহলে দেখেন এটা যখন একত্রে মিলিত হয়েছিল বজ্জাত, এটা দুইটাই বর্গীয় জ হয়ে গেল না? আর দুইটা বর্গীয় জ হয়ে যাওয়া মানে দুইটা একই বর্ণ হয়ে যাওয়া মানে কি? সমীভবন। আমি যে বলেছিলাম পদ্মা থেকে পদ্মা থেকে পদ্মা, দুইটা একই বর্ণ হয়ে গেছে। সুতরাং এই প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়ম হয়ে থাকে সমীভবনের মধ্যে। একটু আগে আমি বলেছিলাম পদ্মা থেকে পদ্মা থেকে পদ্মা, অর্থাৎ দুইটা ভিন্ন বর্ণ একই বর্ণ হয়েছিল। সুতরাং এটা ব্যঞ্জন সন্ধি মানে দুইটা ব্যঞ্জন হবে এবং সেটা আহ একই বর্ণে রূপান্তরিত হয় শুধু সমীভবনের মধ্যে। আশা করি এই ব্যাখ্যাটা আপনারা বুঝতে পেরেছেন। এর আগে এটা থ্যাংক ইউ জানিয়েছেন শাহিন খান, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাদেরকেও যারা লাইভে এই রাত জেগে কষ্ট করছেন। ইনশাল্লাহ আপনাদের এর প্রতিদান আপনারা পাবেন, ইনশাল্লাহ আপনারা এর প্রতিদান পাবেন। 16 নম্বর প্রশ্ন বলছে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? 16তম নিবন্ধনে এসেছে, আরো অন্যান্য পরীক্ষায় এসেছে, কলেজেও এসেছে। ধ্বনি বিপর্যয়, ওই যে রহিমের বাড়ির টিন আপনার বাড়ি, আপনার বাড়ির টিন রহিমের বাড়ি,
ডিজাস্টারের ফলে ঘটে। তাহলে ধ্বনি বিপর্যয় বড় দাদা থেকে বড়দা, পিশাচ থেকে পিশাচ, নাকি কিছু থেকে কিছু, নাকি মুক্তা থেকে মুকুতা? এটা আশা করি আগের আলোচনাগুলো যারা মন দিয়ে শুনেছেন তাদের এটা আর ভুল হওয়ার কথা নয়। আচ্ছা, চাঁদের কোনা ১৬-র খ দিয়েছেন মাহমুদ হাসান, আগেরটা ক অ্যান্সার দিয়েছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পর্শী তরি আগেরটা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। তারপরে হচ্ছে ফুটন্ত গোলাপ ১৬-র বি, চাঁদের কোনা, পিশাচ থেকে পিশাচ, নিরুপমার নীলকান্না। খ অ্যান্সার দিয়েছেন সাবরিনা নাসরিন, সঠিক অ্যান্সার দিয়েছেন। সো এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হবে খ নম্বর, পিশাচ থেকে পিশাচ, পিশাচ থেকে পিশাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে একটা ইংলিশ শব্দ দিয়ে বলেছে ১৫তম নিবন্ধনে এসেছিল যে অ্যাপেনথেসিস এর বাংলা কি? অ্যাপেনথেসিস এর বাংলা কি? অ্যাপেনথেসিস এর বাংলা কি? দ্রুত অ্যান্সার দিবেন। অ্যাপেনথেসিস যারা মুখস্থ করেছিলেন তারা তো অবশ্যই পারবেন। সো এখন কিছু যেহেতু ইংরেজিও আসতেছে, এর ইংরেজি কি, এর বাংলা কি, এই ধরনের প্রশ্ন আসছে, সুতরাং আপনারা কিছু ইংলিশ জেনে নেবেন। কিছু ইংলিশ জেনে নেবেন। যেমন অসমীকরণের ইংলিশ হচ্ছে ডিসেমিনেশন, স্বরসঙ্গীতের ইংলিশ হচ্ছে ভাওয়েল হারমোনি, তারপরে হচ্ছে স্বরাগমের ইংরেজি হচ্ছে আহ, আদি স্বরাগমের ইংরেজি হচ্ছে প্রোথেসিস, ধ্বনি বিপর্যয় হচ্ছে ম্যাথেসিস। এরকম কিছু বিষমী ভবনের হচ্ছে ডিসিমিলেশন, ব্যঞ্জন দ্বিতর ইংলিশ হচ্ছে লং কনসন লং কনসোন্যান্ট। তো এরকম কিন্তু এই যে অপিনিহিতের ইংরেজি কি, অপিনিহিতের ইংরেজি কি, অপিনিহিতের ইংরেজি হচ্ছে এই যে অ্যাপেনথেসিস, অ্যাপেনথেসিস, অ্যাপেনথেসিস। তাহলে সঠিক অ্যান্সার হবে অ্যাপেনথেসিসের সঠিক বাংলা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে আমরা আগেই শিখেছিলাম, পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয় তার নাম হচ্ছে অপিনিহিতি। যেমন দেখেছিলাম আজি থেকে আই, সাধু থেকে সাউদ, তাই না? এবার ধ্বনি পরিবর্তন কত প্রকার, ধ্বনি পরিবর্তন কত প্রকার, এটা দ্রুত অ্যান্সার দিন। এক এক বইয়ে এক এক রকম আছে, কিন্তু সঠিকভাবে জেনে নিন কত প্রকার ধ্বনি পরিবর্তন, কত প্রকার। ১৮ নম্বর, এটা প্রাইমারিতে আসা প্রশ্ন, ১৯ সালে এসেছিল প্রাইমারিতে, ১৯ সালে এসেছিল প্রাইমারিতে। আচ্ছা, মাহমুদুল হাসান বলেছেন লিখে দিলে ভালো হয়। আচ্ছা, যে কোনো ভালো বইতে আপনি এটার ইংলিশ পেয়ে যাবেন, এটা যে কোনো বইয়ে আপনি পেয়ে যাবেন ইংরেজিগুলো। স্পর্শের তরী, চাঁদের কণা, লায়লা আক্তার, সামিয়া আফরিন। চাঁদের কণা বলেছেন ২ প্রকার, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। ধ্বনি পরিবর্তন ২ প্রকার, অনেক বইয়ে অনেক রকম আছে, কিন্তু আমি অনেকগুলো বই অ্যানালাইসিস করে দেখলাম এটাই সঠিক অ্যান্সার। সো ২ প্রকার হবে, এটা কিন্তু ভুল করবেন না। এবার বলছেন কোনটিতে মধ্য স্বরালোপ ঘটেছে, প্রাইমারিতে আসা প্রশ্ন ২০১৮ সালে। মধ্য স্বরালোপ, স্বরালোপ মানে স্বরের লোপ হবে, হারিয়ে যাবে, বিলুপ্ত হবে। আর স্বরালোপ ৩ ধরনের হয়ে থাকে, প্রথমে স্বরালোপ, তারপরে মাঝখানে স্বরালোপ এবং শেষে স্বরালোপ। তাহলে স্বরালোপ কিন্তু ৩ ধরনের, এখানে মধ্যে স্বরালোপ ঘটেছে কোনটাতে সেটা দ্রুত অ্যান্সার দিন। মধ্য স্বরালোপ, আমরা দেখেছি স্বরের আগমন, দেখেছি স্বরের আগমন ঘটে, আবার স্বরের লোপও ঘটে, স্বরের লোপও ঘটে। আদি স্বরালোপ, তারপরে মধ্য স্বরালোপ, তারপরে অন্ত স্বরালোপ। অন্ত স্বরালোপ, দেখেন মধ্য স্বরালোপ, মাঝখান থেকে যদি কোনো স্বরের লোপ ঘটে তার নাম মধ্য স্বরালোপ। যেমন আদি স্বরালোপ, স্বরালোপ ৩ প্রকার, স্বরালোপ তাহলে আমরা দেখব স্বরালোপ ৩ প্রকার। স্বরালোপ কয় প্রকার? স্বরালোপ, স্বরালোপ ৩ প্রকার। ১ নম্বর হচ্ছে আদি স্বরালোপ, আদি স্বরালোপ, আদি স্বরালোপ। আদি স্বরালোপের উদাহরণ কি? আলাবু লাবু লাউ, আলাবু লাবু লাউ, আলাবু থেকে লাবু, লাবু থেকে হয়েছে লাউ। দেখেন লাউ, দেখেন এখানে আটা লোপ হয়ে গেছে, তাই এটা আদি স্বরালোপ মানে শুরুতেই। এরপরে হচ্ছে মধ্য স্বরালোপ, মধ্য স্বরালোপ, লোপ মানে কি? হারিয়ে যাওয়া, মাঝখান থেকে যদি কোনো বর্ণে হারিয়ে যায় তার নাম হচ্ছে মধ্য স্বরালোপ। যেমন গামছা থেকে গামোসা, এটা মূল শব্দ ছিল কি? গামোসা, গামোসা হয়ে গেছে কি? গামছা, গামছা। দেখেন এই ওকারটা লোপ পেয়েছে। একইভাবে জানালা, জানালা থেকে, জানালা থেকে হয়ে গেল জানলা, হয়ে গেল কি? জানলা, জানলা। এই যে এখানে আকারটা লোপ পেয়েছে।
আচ্ছা ধরেন এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, রহিমের মা বলল যে রহিমের মা বলল, রহিম বৃষ্টি শুরু হয়েছে, জানলাটা বন্ধ করে দাও। তো রহিমের মা কি জানালা বললো নাকি জানলা বললো? এখানে তিনি উচ্চারণের সময় এই যে জানালা, ধ্বনি, মাঝখানের ধ্বনিটা লোপ করে বলেছে জানলা। আর ধ্বনি পরিবর্তন মানুষ কেন করে? উচ্চারণের সহজীকরণের জন্য। উচ্চারণের সহজীকরণ, তার কাছে যেটা সহজ সে সেইভাবে উচ্চারণ করবে। তাহলে জানালা থেকে জানলা, এটা মধ্য স্বরালোপ। গামছা না বলে বললে গামছা, এটা মধ্য স্বরালোপ। আর একটা আছে অন্ত স্বরালোপ। অন্ত মানে কি? শেষ। অন্ত স্বরালোপ। অন্ত স্বরালোপ, যেমন আশা থেকে আশ, আশা থেকে, আশা থেকে হলো আশ, আশা থেকে আশ। যেমন আমরা একটা প্রবাদ বাক্য শুনি যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তার মানে কি? যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ মানুষ আশা নিয়েই বাঁচে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। অর্থাৎ আপনার যতক্ষণ বয়স আছে আপনি ততক্ষণ আশা করেন বিসিএস ক্যাডার, প্রাইমারি, অন্যান্য আদার্স জব। সো এই যে আশা থেকে আশ, এটা অন্ত স্বরালোপ। আর তাহলে এখানে বলতে চেয়েছিল যে মধ্য স্বরালোপের উদাহরণ কোনটি? তাহলে গামোছা থেকে গামছা, গামোছা থেকে গামছা। তো সঠিক অ্যান্সার দিয়েছেন যারা, তাদেরকে ধন্যবাদ। আর স্বরালোপ 3 ধরনের, সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব যে আদি স্বরালোপ। এই আদি স্বরাগম, স্বরালোপ আর স্বরাগম কিন্তু এক করবেন না। স্বরাগম মানে 3 ধরনের স্বরাগম: আদি স্বরাগম, অন্তঃস্বরাগম, মধ্য স্বরাগম। কোনটা আদি স্বরাগম? কোনটা আদি স্বরাগমের উদাহরণ? দ্রুত অ্যান্সার দেবেন, এটা সবাই পারবেন আশা করি। আচ্ছা, উচ্চারণের সহজীকরণের জন্য ধ্বনি পরিবর্তন হয়। সাবরিনা নাসরিন, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আপনার মনে ধরেছে। হ্যাঁ, আসলেই কিন্তু ধ্বনি পরিবর্তন মানুষ কেন করে? উচ্চারণের সহজীকরণের জন্যই ধ্বনি পরিবর্তন মানুষ করে, কিন্তু এতে অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি ঢাকা শহরে আমি যখন গেলাম তখন বলছে এই রিস্কা যাবে, রিস্কা, আমার কাছে ওয়ার্ডটা কেমন একটু ওয়ার্ডস লাগলো, হ্যাঁ, বেখাপ্পা লাগলো। বাট এতে কিন্তু রিক্সাওয়ালা ঠিকই চলে আসলো, মানে রিক্সাওয়ালা ঠিকই বুঝেছে রিস্কা দিয়ে রিক্সাকে বোঝানো হয়েছে। সো ধ্বনি পরিবর্তন মানুষ তার উচ্চারণের সুবিধার জন্য করে থাকে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এখানে আদি স্বরাগম, আদি স্বরাগম কোথায় ঘটেছে? দেখুন, স্ত্রী, স্ত্রী বলতে গেলে আমরা শুরুতে একটা ই ধ্বনির আগমন ঘটাই। একইভাবে স্পর্ধার জায়গায় বলি এত বড় আস্পর্ধা। আমরা বাংলা সিনেমা দেখেছি যে যখন নায়িকার বাবা নায়ককে বলে এত বড় আস্পর্ধা, তুমি আমার মেয়েকে স্পর্শ করেছো, এত বড় আস্পর্ধা। এই যে আধুনির আগমন ঘটিয়েছে, এই যে আধুনির আগমন কোথায় ঘটিয়েছে? সব ধ্বনির শুরুতে। তাহলে এটা কিন্তু ধ্বনি পরিবর্তনের যে আদি স্বরগমের উদাহরণ। আমরা স্কুল, স্কুল বলি না? স্কুল, স্কুল বলতে গেলে কিন্তু একটা ই ধ্বনির আগমন ঘটিয়ে থাকি, ই ধ্বনি। দেখেন স্কুল, স্কুলের ক্ষেত্রে এই যে দন্ত সয়কার রসুল্লাহ, স্কুল, এই যে স্কুলকে আমরা কি বলছি? স্কুল, রস্বই দন্ত সয়কার রসুল্লাহ, স্কুল, স্কুল। এই যে ই ধ্বনির আগমন ঘটাচ্ছি, এই আগমনটা কোথায় ঘটছি? ধ্বনির শুরুতে। তাই এটা আদি স্বরগমের উদাহরণ। এই অনুরূপভাবে স্ত্রী থেকে স্ত্রী, এটা কিন্তু আদি স্বরগমের উদাহরণ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই উদাহরণটি বুঝতে পেরেছেন। আমি চারটারই সব ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে করাতে পারতাম, বাট এটা আপনাদের ধৈর্যচ্যুতি হতে পারতো, কারণ এই ক্লাসটা ইতিপূর্বে একটি নেওয়া হয়ে গেছে। সো চারটা ব্যাখ্যা করে আরো বুঝালে মনে হয় অন্যগুলো কেন, কোন কোনটার পরিবর্তন, সেটা আপনাদের জন্য আরো ভালো হতো। তো 21 নম্বর প্রশ্ন দেখেন, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, যে রহিমের বাড়ির টিনের চাল আপনার বাড়ি চলে আসবে, আপনার বাড়ির টিনের চাল রহিমের বাড়ি যাবে। এইরকম ঘটনা ঘটেছে কোথায়? হংস থেকে হাঁস, শরীর থেকে শরীর, দুর্গা থেকে দুর্গা, লাভ থেকে ফাল। দ্রুত অ্যান্সার দেবেন আশা করি। আচ্ছা, চাঁদের কণা সঠিক অ্যান্সার দিয়েছিলেন রেজনা সরকার, 20-এর বি, স্ত্রী থেকে স্ত্রী, থ্যাংক ইউ ভেরি মাচ। চাঁদের কণা খুবই ফাস্ট, দ্রুত অ্যান্সার দিয়ে ফেলেছেন চাঁদের কণা। আহ, বাংলা ব্যাকরণে আপনি অনেক ভালো। অবশ্যই এখানে যারা লাইভ সংযুক্ত আছেন তাদের অনেকেই ভালো, বাট লেখার টাইপিং হয়তো স্লো হতে পারে। সো আপনাদের জন্য ওয়েলকাম, ইনশাল্লাহ ভালো কাজ, ভালো করবেন এই রাত জেগেও যারা ক্লাস দেখছেন। তো দেখেন কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। দেখেন আমি বলেছিলাম ধ্বনি বিপর্যয় মানে কিন্তু বর্ণের কোনো পরিবর্তন হবে না, জাস্ট স্থান পরিবর্তন। এই যে লাভ থেকে ফাল, এইটাই কিন্তু বর্ণের কোনো পরিবর্তন হয়নি। আর এখানে
এই শরীর থেকে শরীর, এটা 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 হবে শরীর র, এটা দুইটাই র হবে। শরীর থেকে শরীর, এটা হচ্ছে বিষমী ভবনের উদাহরণ। সো এখানে উদাহরণ হবে লাভ থেকে ফাল। এখানে এইটার সাথে একটা ভেজাল লাগার চান্স ছিল। আশা করি এই ক্লাসের পর থেকে আর এই ভেজালটা লাগবে না। 22 নম্বর প্রশ্ন, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এটা সরকারি মাধ্যমিকে এসেছে দুইবার। সো আপনারা বলেন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, এটা আগেও বহুবার বলা হয়েছে। ধ্বনি বিপর্যয় জাস্ট বর্ণের স্থান বিনিময় হবে 22 নম্বরে। তাহলে এটা পিশাচ থেকে, তুমি চলে যাও, এখনো 20টা আলোচনা হবে। পিশাচ থেকে পিশাচ, এটা হবে সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। এরপরে কোনটা অপিনিহিতির উদাহরণ? অপিনিহিতির আমরা জানি পরের ইকার বা উকার যদি আগেই উচ্চারিত হয় তার নাম অপিনিহিতি। তো আজি থেকে আইজ, আজি থেকে আইজ, আজি থেকে আইজ, এই যে আজি থেকে আইস, আজি থেকে আইস, এটা কিন্তু অপিনিহিতের উদাহরণ। পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তার নাম অপিনিহিতি। আচ্ছা, এবার যদি বলি আজ থেকে আজি, আজ থেকে আজি, তাহলে কি হবে বলেন তো? আজ থেকে আজি, দেখেন আজ থেকে আজি, এটা শেষে একটা কি আগমন ঘটেছে? ই ধ্বনির আগমন ঘটেছে। কোথায় ঘটেছে? শেষে। তাই এটা কিন্তু অন্তঃস্বরাগম। এটা কি হবে? অন্তঃস্বরাগম। এখানে একটু প্যাচ কিন্তু আপনাদের লাগতে পারে। আজি থেকে আইজ, আজি থেকে আইজ, এটা অপিনিহিতি। এটা কি হবে? অপিনিহিতি। এটা হবে অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। কিন্তু আজ থেকে আইজ, আজ থেকে আজি, এটা কিন্তু হবে অন্তঃস্বরাগম, কারণ শেষে ই একটা ধ্বনির আগমন ঘটেছে। আচ্ছা, এবার যদি বলি আজ থেকে আইজ, সরি, আমি যদি বলি আজি থেকে আজ, এবার যদি বলি আজি থেকে আজ, আজি থেকে আজ, এটা কিসের উদাহরণ? আজি থেকে, আজি থেকে আজ, এখানে কিন্তু মধ্য সরালোপ। এটা কি হবে? মধ্য সরালোপ, মধ্য সরালোপ, মধ্য সরালোপ, মধ্য সরালোপ। কেন মধ্য সরালোপ? দেখেন এই যে মাঝখানের ই ধ্বনির লোপ হয়ে গেছে, তাই এটা মধ্য সরালোপ। আশা করি এই প্যাচগুলো আপনাদের আর হবে না। দেখেন একই শব্দ, আমি আগেই বলেছিলাম ধ্বনি পরিবর্তন যে মুখস্থ করবে সে কিন্তু ধরা খাবে। ধরা কিভাবে খাবে? দেখে আজি থেকে আজ, এটা অপিনিহিতি। আজ থেকে আজি, এটা অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। আর আজি থেকে আজ, আজি থেকে আজ, এটা কিন্তু মধ্য স্বরালোপ। তাহলে একই জিনিস দেখেন ভিন্ন ভিন্ন ভাবে ধ্বনি পরিবর্তন ঘটছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দ্রুত অ্যান্সার দেবেন। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? এটা কি আদি স্বরাগম, অপিনিহিতি, বিষমীভবন নাকি বিপ্রকর্ষ? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুটি সমবর্ণ আমরা একটু আগে দেখেছিলাম না, শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর। তো দুইটা সমান বর্ণ ছিল, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? এই একটির পরিবর্তনকে কি বলে? দ্রুত অ্যান্সার দেন। 24-এর গ দিয়েছেন, 24-এর গ দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু বিষমী ভবন। যেমন শরীর থেকে, শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর। দেখেন দুটি সমবর্ণ ছিল, তাই একটা পরিবর্তন করা হয়েছে, তাই এর নাম বিষমী ভবন। নেক্সট আমরা 25 নম্বর প্রশ্নে যাই। মুকুট থেকে মুটুক, মুকুট থেকে মুটুক কোন ধরনের পরিবর্তনের উদাহরণ? কোন ধরনের? এটা কি পরাগত নাকি স্বরসঙ্গতি নাকি সমীভবন নাকি ধ্বনি বিপর্যয় নাকি ধ্বনি বিপর্যয়? দ্রুত অ্যান্সার দেবেন। 25 নম্বরের অ্যান্সার দিন। দেখেন ওই রহিমের বাড়ির টিন আপনার বাড়ি, আর আপনার বাড়ির টিন রহিমের বাড়ি, এই যে ক এবং টর স্থান বিনিময় হয়েছে, সুতরাং এটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। এটা কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে দেখেন শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলে? অল্প বিস্তার সমতা লাভ করলে তাকে কি বলে? এটা কিন্তু ডাকে এসেছে, যারা পোস্ট অফিসে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সমীভবনের উদাহরণ, সমীভবন দুটো ভিন্ন বর্ণে এক, যদি মানে দুটো ধ্বনি একে অপরের অল্প বিস্তার সমতা লাভ করে। যেমন আমি যদি বলি কাদনা থেকে, কাদনা থেকে কান্না, কান্না, কাদনা থেকে কি বললাম? কান্না। অথবা জন্ম থেকে, জন্ম থেকে বললাম জন্ম,
তাহলে দুইটা ভিন্ন বর্ণ যদি একে অপরের অল্প বিস্তার সমতা দেয়, অল্প বিস্তার সমতা, যে দুইটা দন্তান্ন হয়েছে, দুইটা ম হয়ে গেছে, পদ্মা থেকে পদ্মা থেকে পদ্মা হয়ে গেছে, এই ধরনের, এটা এইগুলোর নাম কি? এটার নাম হচ্ছে সমীভবন। এটার নাম কি? সমীভবন। যেমন কাদনা থেকে কান্না, দুইটা সমান হলে সমীভবন, সমান জিনিস অসমান হলে বিষমীভবন। আশা করি এটা বুঝতে পেরেছেন। 26 নম্বর প্রশ্নে বড় থেকে বড্ড কোন ধরনের ধ্বনি পরিবর্তন, এটা আমি শুরুতেই আলোচনা করে ফেলেছিলাম। এটা কিন্তু ব্যঞ্জন দিত। এটা কি হবে? ব্যঞ্জন দিত। তাহলে একই প্রশ্ন দুইবার এসেছে অন্য জায়গায়, সো এটা কিন্তু ব্যঞ্জন দিত, সঠিক কিন্তু ব্যঞ্জন দিত। এরপরে আসি 28 নম্বর প্রশ্ন, পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটালে তাকে কি বলে? পরাগত, সরল, পুরোগত আর অনন্য। অনন্য। আচ্ছা, স্বরসঙ্গতি মনে আছে? স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি আমরা কি বলেছিলাম? পুরোগত, পরাগত আর মধ্যগত, তাই না? তাহলে 27 নম্বর 28 নম্বর কি হবে? দ্রুত অ্যান্সার দিন। 28 নম্বর দ্রুত অ্যান্সার দিন। পূর্বধ্বনির প্রভাবে, পূর্বধ্বনির প্রভাবে যদি পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়, যেমন তুলা থেকে তুলো, মূলা থেকে মূলো, এই যে তুলা থেকে তুলো, তুলা থেকে তুলো, তুলা থেকে তুলো, দেখেন প্রথমটা আনচেঞ্জ, এই তু তু ঠিক আছে, তাহলে প্রথমটার এতটাই প্রভাব, মাইট ইজ রাইট, জোরজার জোরজার দখলদার, তাই না? মুল্লুকদার, জোরজার মুল্লুকদার, এখন তু তু ঠিক আছে, তাহলে প্রথমটার কারণে এই লাটা লো হয়ে গেছে, এইটাই পরিবর্তন হয়ে গেছে, তাহলে প্রথমটার কারণে পরেরটার পরিবর্তন, এটাকে বলা হয় পুরোগত। এটাকে কি বলা হয়? পুরোগত। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে তাকে কি বলে? এটা পুরোগত। আর যদি শেষেরটার কারণে প্রথমটার পরিবর্তন হয়, যেমন দেশি থেকে দিশি, দেশি থেকে দেশি থেকে দিশি, এরকম যদি হয়, দেখেন একে শিশি ঠিক আছে, শেষেরটার কারণে প্রথমটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা পরাগত স্বরসঙ্গতি। আর যদি মাঝখানে একটা পরিবর্তন হয়, মধ্যগত স্বরসঙ্গতি। আশা করি বুঝতে পেরেছেন। এত রাত পরেও, রাত 11টার পরেও যে আপনারা এখনো অর্ধশত মানুষ আমার সাথে লাইভে আছেন, আই এম সো প্রাউড, আই এম সো প্রাউড। আপনাদের আরো বেশি বেশি ফ্রি ক্লাস ইনশাল্লাহ নিয়ে আসবো এই মারুফ স্যারের পেজ থেকে। তবে আপনাদের ডেডিকেশন থাকতে হবে। বাংলা ব্যাকরণের এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমি আপনাদেরকে একদম ধরে ধরে শেখাবো। প্রত্যেকটা জায়গা থেকে আমি নিজে মানে 4-5টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে চান্স পেয়েছিলাম। সো বাংলায় আমি সবসময় বেশি নাম্বার পেতাম। সো আমি যেভাবে বাংলায় বেশি নাম্বার ক্যারি করেছি, আপনাদেরকে সেই পথে নিয়ে যাব। যে কোনো চাকরির পরীক্ষায় যদি 20টা বাংলা থাকে, তাহলে আমার সেখানে 19টা 20টাও এরকম হয়ে গেছে। কোনো কোনো পরীক্ষায় 25টা আছে, সেখানে আমার 24টা 25টা হয়েছে। সো বাংলা একটা নেভার মিসিং টপিক। আপনি জাস্ট বাংলা ব্যাকরণটাকে যদি একদম নিজের আয়ত্তে নিতে পারেন, সাহিত্যটা একটু টাফ মনে হবে, কিন্তু ছন্দ বা অন্যান্য কৌশল দিয়ে পড়লে আপনার বাংলায় অন্তত এখান থেকে নাম্বার কেউ কাটতে পারবে না। আসুন আমরা আরো একটা প্রশ্নে যাই, আরো একটা প্রশ্নে আমরা চলে যাব। বলছে স্বরাগমের উদাহরণ কোনটি? স্বরাগম কি? 3 ধরনের স্বরাগম: শুরুতে আগমন, মধ্যে আগমন আর শেষে। আদি স্বরাগম, অন্ত স্বরাগম, মধ্য স্বরাগম। তাহলে স্বরাগমের আগমন ঘটেছে কোথায়? মাসুয়া থেকে মেসো, নাকি স্পর্ধা থেকে আস্পর্ধা, নাকি নিবানো থেকে নিভানো, ধোপা থেকে ধোপা? এই যে একটু আগে সিনেমা দিয়ে উদাহরণ দিয়েছিলাম, বাংলা সিনেমার যে ডায়লগ, নায়কের বাবা নায়িকার বাবা বলে এত বড় আস্পর্ধা, আসলে ওটা হবে কি? স্পর্ধা। এত বড় আস্পর্ধা, এই যে আর আগমন ঘটেছে, তাহলে স্বরাগমের আগমন ঘটেছে স্পর্ধা থেকে আস্পর্ধা। সো এটা কিন্তু আর কখনো ভুল হওয়ার উচিত না আপনাদের, যে বাংলা সিনেমার ডায়লগটা অন্তত মনে রাখবেন, এত বড় আস্পর্ধা, তুমি আমার মেয়েকে টাচ করো, আমার মেয়েকে ভালোবাসো, ভিখারির ছেলে তুমি আমার মেয়েকে ভালোবাসো। সো এই ধরনের উদাহরণ ভুল যেন আপনাদের না হয়। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, এখানে বলেছে যে রীতিতে স্নান শব্দটি পরিণত হয় তার নাম কি? স্নান। আমরা একটু আগে দেখেছিলাম না, সিনান থেকে সিনান, একটু ভেঙে লিখেছিল, সিনান থেকে সিনান। এটা কিসের উদাহরণ? সিনান থেকে সিনান, এই যে এরকম কিসের উদাহরণ? দ্রুত অ্যান্সার দিবেন। সিনান থেকে সিনান, এই যে স্নান থেকে সিনান, 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 সিনান থেকে সিনান, সিনান থেকে সিনান, সিনান থেকে সিনান কিসের উদাহরণ? এটা কি অভিশ্রুতি, অভিকর্ষ, বিপ্রকর্ষ, স্বরাগম? দ্রুত অ্যান্সার দেন।
আচ্ছা, এটা কিন্তু আমরা দেখেছিলাম স্বরাগম আবার তিন ধরনের, তাই না? আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্তঃস্বরাগম। তো মধ্য স্বরাগমের আরো কিছু নাম ছিল। এই মধ্য স্বরাগমের আরো কিছু নাম ছিল হচ্ছে বিপ্রকর্ষ, মধ্য স্বরাগম, স্বরভক্তি, তাই না? স্বরাগম, স্বরাগম আর স্বরভক্তি, স্বরভক্তি। তো এইটাকে স্নানকে যখন আপনি ভেঙে লিখেছেন, এই দন্তানোর সাথে একটা আ আছে, তার মানে মাঝখানে আগমন ঘটেছে, তাই এর নাম বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। সুতরাং এই যে মধ্য স্বরাগমের আরো যে দুইটা নাম, স্বরভক্তি এবং বিপ্রকর্ষ, এই দুইটা নাম মনে রাখতে বললে কিন্তু আপনি পরীক্ষায় ভুল করবেন। অর্ধশতরও অধিক, এখনো রাত 11টার পরে আপনারা লাইভে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন, এটা ব্যঞ্জন দ্বিতীয়র উদাহরণ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। 32, নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? আগেই বলেছিলাম যদি পরের ইকার বা উকার আগে উচ্চারিত হয় তার নাম কি? অপিনিহিতি। দেখেন স্কুল থেকে স্কুল, এটা কিসের উদাহরণ? এটা আদি স্বরগমের উদাহরণ। সত্য থেকে সত্যি, দেখেন এটা কিন্তু ই ধ্বনির আগমন ঘটেছে, এটাও কিন্তু অন্তঃস্বরাগম। অন্ত মানে শেষে আগমন। রত্ন থেকে রতন, এটা কিন্তু মধ্য স্বরাগম। আর বাক্য থেকে বাক্য, আজি থেকে আইস, এই যে ইর একটা বাক্য থেকে বাক্য, এই যে এই যে ইর আগমন ঘটেছে, ই বা উর আগে যদি আগমন ঘটে তার নাম কি হয়? অপিনিহিতি। তার নাম কি হয়? অপিনিহিতি। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? 31-এর ডি। সরি, 32-এর উত্তর হবে ডি। 32-এর হবে বাক্য থেকে। এটা কিন্তু উপসহকারী কৃষি কর্মকর্তায় এটা এসেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আসে কাদনা থেকে কান্না। আচ্ছা, কাদনা থেকে কান্না, আমি বলেছিলাম যে দুটো সমবর্ণের যদি অল্প বিস্তার সমতা লাভ করে তার নাম সমীভবন। কাদনা থেকে কান্না, এটা কি হবে? এই দুইটা ভিন্ন বর্ণ, একই ধরনের বর্ণ হয়েছে, এটা এনএসআই এসেছিল। কাদনা থেকে কান্না, জন্ম থেকে জন্ম, তাহলে এটা কি হবে? এটা হবে দুইটা ভিন্ন বর্ণকে এক বর্ণ বানালে এটা সমীভবন। আর যদি একই বর্ণকে ভিন্ন বানানো হয়, যেমন শরীর থেকে শরীর, বিষমীভবন। এই ভেজাল লাগাগুলো কিন্তু এখন আলোচিত হচ্ছে। প্রোথেসিস শব্দের বাংলা কি হবে? প্রোথেসিস, প্রোথোসিস, প্রোথেসিস। এই যে এটা কিন্তু অনেকগুলো পরীক্ষায় এসেছিল। আমি বলেছিলাম যে এই ইংলিশগুলো একটু দেখে নেবেন, এইগুলোর ইংলিশ কি হবে একটু দেখে নেবেন। আগে দেখলাম এন্টিথিসিস মানে অপিনিহিত, এন্টিথিসিস মানে কি দেখলাম? অপিনিহিত। আর প্রোথেসিস মানে আদি স্বরাগম। প্রোথেসিস মানে কি? প্রোথেসিস মানে আদি স্বরগম, প্রোথেসিস, এটা হচ্ছে আদি স্বরগম। প্রো মানে পূর্বে, প্রো মানে কি? পূর্বে। তাই থেসিস আগমন, প্রোথেসিস মানে আদি স্বরগম, প্রোথেসিস মানে আদি স্বরগম। এরপর আছে ফলাহার থেকে ফলার। ফলাহার থেকে ফলার, একটু আগে বলেছিলাম না ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন। অন্তর্হতি মানে অন্তর, মাঝখান থেকে যদি কোনো বর্ণের ব্যঞ্জন ধ্বনির লোপ হয় তার নাম হচ্ছে অন্তর্হতি। সরি, ফলাহার, ফলাহার। তাহলে ফলাহার থেকে ফলার, এটা উম, কিসের উদাহরণ? ফলাহার থেকে ফলার, এটা মাঝখান থেকে একটা হর লোপ হয়েছে, তাই এটা হচ্ছে অন্তর্হতির উদাহরণ, এটা হচ্ছে অন্তর্হতির উদাহরণ, অন্তর্হতির উদাহরণ। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 ঘন্টার উপরে আপনারা লাইভে আছেন, মাশাল্লাহ। এরপরে মিঠা থেকে মিঠে, মিঠা থেকে মিঠে এরূপ পরিবর্তনকে কি বলা হয়? মিঠা থেকে মিঠে এরূপ পরিবর্তনকে কি বলা হয়? মিঠা থেকে মিঠে এরূপ পরিবর্তনকে কি বলা হয়? মিঠা থেকে মিঠে, এটা স্বরসঙ্গতি। এটা কিসের উদাহরণ? মিঠা থেকে মিঠে। তাহলে স্বরসঙ্গতি 3 ধরনের দেখেছিলাম, মনে আছে? পুরোগত, পরাগত আর মধ্যগত স্বরসঙ্গতি। মিঠা থেকে মিঠে, এইখানে দেখেন মি মি ঠিক আছে, তার মানে শেষেরটা পরিবর্তন হয়েছে। তার মানে প্রথমটার কারণে যদি শেষেরটা পরিবর্তন হয় তাহলে এটা হচ্ছে পুরোগত স্বরসঙ্গতি, পুরোগত স্বরসঙ্গতি। তাহলে এটা শুধু স্বরসঙ্গতি দিয়েছে, তো আরো স্পেসিফিক ভাবে যদি বলতে চান তাহলে এটা পুরোগত স্বরসঙ্গতি। দেশি থেকে দিশি, এটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। আর বিলাতি থেকে বিলিতি, মধ্যগত স্বরসঙ্গতি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি 37 নম্বরে যাই, শরীর থেকে শরীর, এখানে একটা চিহ্ন দিতে ভুলে গেছে। তাহলে এটা কি ধরনের পরিবর্তন? শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর, দেখেন দুইটা সমবর্ণ ভিন্ন বর্ণ করা হয়েছে, তার মানে বিষমী ভবন, তার মানে বিষমী ভবন, বিষমী ভবনের উদাহরণ।
38 গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম, এটা কিন্তু মধ্যগত স্বরসঙ্গতি। আমরা 40 পর্যন্ত যাব আজকে। এইগুলো করলেই এনাফ হয়ে যাবে। গ্রাম থেকে গ্রাম, এটা কিন্তু স্বরাগম। এটা কিসের উদাহরণ? স্বরাগম। এরপরে 39 মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? দেখেন মধ্য স্বরাগম আমরা বলেছিলাম মধ্য স্বরাগমের সমার্থক হচ্ছে বিপ্রকর্ষ। আরো একটা আছে স্বরভক্তি, তাই না? মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? এটা হচ্ছে বিপ্রকর্ষ। এটা কিন্তু অনেকবার এসেছে। বিপ্রকর্ষ স্বরভক্তি মনে না রাখতে পারলে কিন্তু বিপদ হয়ে যাবে। আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন স্বরসঙ্গীত? আদি স্বর মানে প্রথমটার কারণে শেষেরটা হলে তাহলে এটা পুরোগত স্বরসঙ্গতি। এটা কি হবে? পুরোগত। পুরোগত, পরাগত, মধ্যগত। একটু মনে রাখতে হবে, এটা কিন্তু পুরোগত স্বরসঙ্গতি। পুরোগত স্বরসঙ্গতি। আচ্ছা, আজকে যারা প্রায় অর্ধশত আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন, মারুফ স্যারের পেজে একটু কমেন্টস করে জানাবেন। জাহাঙ্গীর স্যারের আজকের ক্লাসটি কেমন হলো কমেন্টস করে জানাবেন, এবং আগামীতে আপনারা ফ্রি কোন কোন বিষয়ে ক্লাস চান। সমাস শিখতে লাগে 6 মাস। এই সমাসটাকে আমি 2টা পর্বে আপনাদেরকে একদম পানি পানি করে দেব। পানি যেমন মুখে নেওয়ার সাথে সাথে একদম ভেতরে চলে যায়, অনুরূপভাবে সমাসকে পানি করার দায়িত্ব আমি নেব। প্রকৃতি, প্রত্যয়, সন্দীপ, কারক, কার কোনটা সমস্যা একটু কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ মারুফ স্যারের পেজে আজকে দ্বিতীয় ক্লাসের মধ্য দিয়ে আপনাদের অনেকের ভালোবাসা পেয়েছি। ইনশাল্লাহ আগামীতে বাংলার ভীতি অন্তত আমি দূর করব। সবার জন্য শুভকামনা। দেখা